নমস্কার, ইউটিউব বাংলা চ্যানেল ট্রাভেল স্টোরি অফ জগদীশে সকল দর্শককে স্বাগত। আমি জগদীশ শুরু করছি মধ্যপ্রদেশ পশ্চিমাঞ্চল বেড়ানো ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিও। এই ভিডিওয়ে থাকছে ভোপাল, সাঁচি, ভীমবেটকা এবং ভোজপুর বেড়ানোর গল্প। আজ 16ই নভেম্বর 2023। আমরা এখন জব্বলপুর স্টেশনে অপেক্ষা করছি। এখান থেকে আমরা বন্দে ভারত এক্সপ্রেস করে যাব ভোপাল। রিওয়া থেকে এই ট্রেন সকাল 5:30টায় ছেড়ে জব্বলপুরে এসে পৌঁছয় সকাল 8:35-এ। তারপর 8:45 ছেড়ে ভোপাল রানী কমলাপতি স্টেশনে পৌঁছয় দুপুর 1:30। জব্বলপুরকে বাদ দিয়ে ভোপাল থেকেও মধ্যপ্রদেশ পশ্চিমাঞ্চল ভ্রমণ শুরু করা যায়। সেক্ষেত্রে কলকাতা থেকে সরাসরি ভোপাল আসার বেশ কয়েকটি ট্রেন আছে, যার ডিটেলস স্ক্রিনে দেওয়া রয়েছে। মনে রাখতে হবে, ভোপাল জংশন ছাড়াও সন্ত হৃদয়রামনগর আর রানী কমলাপতি নামে আরও দুটো রেল স্টেশন ভোপালে আছে। বেলা 1:30-এ আমরা এসে নামলাম ভোপালের রানী কমলাপতি রেল স্টেশন। সুন্দর করে সাজানো স্টেশন, তবে এখনো সম্প্রসারণের কাজ চলছে। স্টেশন থেকে অটো করে আমরা এলাম ওল্ড ভোপালে হামিদিয়া রোডের কাছে ফ্যাব হোটেল প্রেসিডেন্টে। আশেপাশের অঞ্চল ঘিঞ্জি আর নোংরা হলেও হোটেলটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। ফ্যাব হোটেলস অ্যাপের মাধ্যমে আমরা এটা বুক করেছিলাম। জিএসটি নিয়ে প্রতি ঘরের অর্থাৎ এসি ডাবল বেডরুমের প্রতিদিনের ভাড়া পড়েছিল 1862 টাকা করে। গুড মর্নিং। আজ 17ই নভেম্বর 2023। হোটেলের ডাইনিং রুমে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আজ ভোপাল থেকে সাঁচি, ভীমবেটকা আর ভোজপুর বেরিয়ে নেব। তার জন্য হোটেল থেকেই ব্যবস্থা করে একটা গাড়ি ভাড়া করেছি। সারাদিনের জন্য ভাড়া পড়েছে 3400 টাকা। আজ ভোপালে বিধানসভার ভোট গ্রহণ চলছে। আমাদের বেরোতে আধ ঘন্টা দেরি হলো। তার কারণ ড্রাইভার সাহেব ভোট দিতে গিয়েছিল। পশ্চিমবাংলার মতো অহেতুক উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা সেরকম কিছু নজরে পড়ছে না। প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত। তবে হ্যাঁ, অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করুন। সাঁচির অবস্থান ভোপালের উত্তর পূর্ব দিকে, আর ঠিক এর উল্টো দিকে অর্থাৎ ভোপালের দক্ষিণ পূর্বে অবস্থান করছে ভীমবেটকা আর ভোজপুর। আমরা ঠিক করেছি ফার্স্ট হাফে আমরা সাঁচি দেখে সাঁচিতেই লাঞ্চ করব, সেকেন্ড হাফে ভীমবেটকা আর ভোজপুর দেখে ভোপাল ফিরব। ভোপাল থেকে সাঁচির দূরত্ব 48 কিলোমিটার। বিদিশা হাইওয়ে দিয়ে প্রায় 30 কিলোমিটার গিয়ে গাড়ি থামল। ফলক থেকে জানতে পারলাম যে আমরা কর্কটক্রান্তি রেখার উপর দাঁড়িয়ে। এই কাল্পনিক রেখা ধরে যদি সোজাসুজি পূর্ব দিকে যাই, তাহলে আমরা পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কাছে পৌঁছে যাব। এখন বাজে বেলা 11:45। আমরা সাঁচি পৌঁছে গেছি। ভোপাল থেকে সাঁচি আসতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। সাঁচি বিখ্যাত তার বৌদ্ধ স্তূপের জন্য। এই স্তূপটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাউন্টার থেকে মাথাপিছু 40 টাকা টিকিট কাটার পর আমাদের গাড়ি পার্কিং লটে এসে থামল। গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর এই পবিত্র স্তূপটি সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3 শতকে নির্মাণ করেন। তাই এটিকে ভারতের প্রস্তর নির্মিত প্রাচীনতম স্থাপত্য হিসেবে গণ্য করা হয়। অশোকের প্রথমা স্ত্রী দেবী, যিনি সাঁচির নিকটবর্তী বিদিশা নগরীর এক শ্রেষ্ঠীর কন্যা ছিলেন, তিনি এই স্তূপ নির্মাণের দেখাশোনা করেন। অর্ধগোলাকার এই স্তূপটির উচ্চতা 54 ফুট এবং ব্যাস 120 ফুট। স্তূপটির চারিপাশ গোলাকারভাবে বেলে পাথরের রেলিং দিয়ে ঘেরা, আর স্তূপের মাথায় রয়েছে একটি ছাতা। এছাড়া রয়েছে রেলিং লাগোয়া চারিদিকে 4টি বেলে পাথরের তৈরি সুদৃশ্য তোরণ। তোরণে খোদাই করা রয়েছে গৌতম বুদ্ধের জীবনী।
মূল স্তূপটি খ্রিস্টপূর্ব 3য় শতকে নির্মিত হলেও অনুমান করা হয় এই চারিটি তোরণ এবং রেলিং খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে তৈরি। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এবং আমাদের 200 টাকার নোটের পেছনে এর ছবি ছাপা রয়েছে। 1913 সালে আর্কিওলজিক্যাল সার্ভের ডিরেক্টর জেনারেল ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ জন হুবার্ট মার্শাল এবং বাঙালি প্রত্নতত্ত্ববিদ বিপিন ঘোষালের চেষ্টায় তদানীন্তন ভূপালের নবাব বেগম সুলতান জাহান এই স্তূপটির উদ্ধার কাজে বিপুল অঙ্কের টাকা ব্যয় করেন। এছাড়াও ভূপালের অন্যান্য প্রত্নতত্ত্ব সংরক্ষণেও বাঙালি বিপিন ঘোষালের প্রচুর অবদান রয়েছে। সাঁচি স্তূপ দেখা হয়ে যাওয়ার পর আমাদের গাড়ি এসে দাঁড়ালো এমপি ট্যুরিজমের গেটওয়ে রিট্রিট রিসর্ট সাঁচিতে। এখানকার সুন্দর রেস্টুরেন্টে লাঞ্চ করে আমরা যাব আমাদের পরের দ্রষ্টব্য ভীমবেটকা। এখন বাজে বিকেল 3:30। সাঁচি থেকে রায়সেন হয়ে ভীমবেটকার দূরত্ব 96 কিলোমিটার। তবে সুন্দর মসৃণ রাস্তা আর ড্রাইভার সাহেবের কৃতিত্বে এই পথ পেরিয়ে আসতে আমাদের সময় লেগেছিল মাত্র 1.5 ঘন্টা। ভূপাল থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে বিন্ধু পর্বতশ্রেণীর গায়ে জঙ্গলময় ভীমবেটকার পরিচিতি গুহা বা রক শেল্টারের জন্য। আর এই গুহাগুলোতে প্রাগৈতিহাসিক যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত মানুষ বাস করত। এই গুহাগুলোর মধ্যে অনেকগুলো দেওয়ালে প্রাচীন গুহা মানবেরা তাদের জীবনযাত্রা, শিকার পর্ব এবং বিভিন্ন জীবজন্তুর ছবি এঁকে রেখেছে, যা আজও আমাদের বিস্মিত করে। ইউনেস্কো এই ভীমবেটকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। শেষ বিকেলে আমাদের আজকে শেষ দ্রষ্টব্য ভীমবেটকা থেকে 24 কিলোমিটার দূরে ভোজপুর গ্রামের ভোজেশ্বর শিবের মন্দির। মনে করা হয় এই অসমাপ্ত হিন্দু মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 11 শতকে পরমার রাজা ভোজের সময়। এর গর্ভগৃহে রয়েছে এক বিশাল উচ্চতার শিবলিঙ্গ। গুড মর্নিং। আজ 18 নভেম্বর 2023। ব্রেকফাস্ট সেরে আজ আমরা মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল শহর পরিক্রমায় বেরিয়েছি। সারা দিনের জন্য গাড়ি ভাড়া পড়েছে 2000 টাকা। বিভিন্ন ট্রাভেল ম্যাগাজিন থেকে জানা গেল যে 11 শতকে রাজা ভোজ নিজের নামানুসারে ভোজপাল নামে এক নগরের পত্তন করেন। লোকমুখে বিবর্তিত হয়ে সেই ভোজপাল হয়েছে আজকের ভোপাল বা ভূপাল। অন্যান্য পুরনো শহরের মতো ভূপালেরও দুটো ভাগ, ওল্ড আর নিউ। আমাদের হোটেল ওল্ড ভূপালে হামিদিয়া রোডের কাছে ইব্রাহিমগঞ্জে, আর এখন আমরা নিউ ভূপালের রাস্তা দিয়ে যাচ্ছি। দুধারের দেওয়ালে সুন্দর করে ছবি আঁকা রয়েছে। এটা বোধহয় এই শহরের অন্যতম বৈশিষ্ট্য। ভূপাল শহরের মূল দ্রষ্টব্যগুলো স্ক্রিনে দেওয়া রইল। সেই মতো আমরা প্রথমে দেখলাম বিড়লা মন্দির।
ভোপালে আমাদের দ্বিতীয় দ্রষ্টব্য ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়। বিভিন্ন মডেলের মাধ্যমে এই মিউজিয়ামে প্রদর্শিত হয়েছে মানব জাতির বিবর্তনের ইতিহাস। এছাড়াও রয়েছে ভারতে বসবাসকারী বিভিন্ন জাতি এবং উপজাতির জীবনধারা, বাসস্থান, লোকাচার, লোকশিল্প প্রভৃতির এক বিরাট সম্ভার। মিউজিয়ামের টিকিট লেগেছিল 50 টাকা করে। আমরা এরপর দেখেছিলাম ট্রাইবাল মিউজিয়াম। এখানে মধ্যপ্রদেশের জনজাতি এবং উপজাতিদের জীবনযাত্রা এবং লোকাচার খুব সুন্দর করে লাইফ সাইজ মডেলের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। টিকিট ছিল 20 টাকা করে, তবে ভিডিওগ্রাফি ছিল নিষিদ্ধ। ভোপালের বড়াতলাও বা আপাল লেকের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে পরবর্তী দ্রষ্টব্য মনুয়াভান টেকরির দিকে। এই লেকের পাশেই রয়েছে রাজা ভোজের এক বিশাল স্ট্যাচু। মনুয়াভান টেকরি বা মনুয়াভান পাহাড়, এই পাহাড় বা টিলার উপরে ওঠার জন্য রয়েছে রোপওয়ে। আসা যাওয়ার ভাড়া 90 টাকা। ওপরে রয়েছে একটি জৈন মন্দির, আর এই ওপর থেকে ভোপাল শহরের সুন্দর দৃশ্য দেখা যায়। চিকেন বিরিয়ানি সহযোগে লাঞ্চ করেছিলাম হামেদিয়া রোডে জ্যাম জ্যাম রেস্টুরেন্টে। তবে বিরিয়ানি বা রেস্টুরেন্ট কোনোটাই আমার কাছে খুব একটা আহামরি মনে হয়নি। এবারে এশিয়ার অন্যতম বৃহৎ তাজুল মসজিদ। আনুমানিক 1871 খ্রিস্টাব্দে ভোপালের তৎকালীন নবাব বেগম শাহজাহান এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করান। তবে পুরো নির্মাণ কাজ শেষ হয় 1958 সালে। তাজুল মসজিদ দেখে আমরা এলাম বড়াতলাও বা আপাল লেকের বোটিং পয়েন্ট। লম্বায় 4.5 কিলোমিটার এবং চড়ায় 1.5 কিলোমিটার এই লেকটিকে ভোপালবাসীর প্রত্যেক দিনের বিনোদনের প্রাণকেন্দ্র বলা যেতে পারে। বোটিং সহ বিভিন্ন ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা এখানে রয়েছে। ভোপালে আমাদের শেষ দ্রষ্টব্য ছিল বনবিহার ন্যাশনাল পার্ক বা ওপেন এয়ার জু। বোটিং পয়েন্ট থেকে একটু এগিয়ে আপাল লেকের পাড়ে পাহাড়ি ঢালে গড়ে উঠেছে এই চিড়িয়াখানা। না হেঁটে নির্দিষ্ট চার্জের বিনিময়ে গাড়ি বা অটো করে পুরোটা ঘুরে নেওয়া যায়। তবে জীবজন্তু দেখা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। অটো ভাড়া 200 টাকা আর চার্জ 120 টাকা নিয়ে আমাদের মোট ঘুরতে খরচ হয়েছিল 320 টাকা। হামেদিয়া রোডে বিখ্যাত ভেজ রেস্টুরেন্ট মনোহর ডেয়ারি অ্যান্ড সুইটসে ডিনার করে আমরা আমাদের ভোপাল ভ্রমণ শেষ করেছিলাম। সেখান থেকে পরদিন সকালবেলা গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম ইন্দোর। সেই বেড়ানোর গল্প নিয়ে আসতে চলেছে আমার পরের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে।